কি প্ল্যান ডক্টর ইউনূসের? জানাবো হাসিনার বিচার শেষ হবে কবে। এদিকে সংস্কার করতে সরকার বিদেশি লোকদের আমদানি করছেন বললেন মির্জা আব্বাস। এবং সর্বশেষে জানাবো প্রধান নতুন বাংলাদেশে গড়তে জাপানের সর্বাত্মক সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কি প্ল্যান ডক্টর ইউনূসের? ডক্টর ইউনূসের ঘোষিত পরিকল্পনা হচ্ছে অতি প্রয়োজনীয় সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা। তারা সরকারের গত 9.5 মাসের কর্মকাণ্ড থেকে এই পরিকল্পনায় বিশ্বাস করা কঠিন, কারণ যেভাবে এবং যে গতিতে সংস্কার কার্যক্রম এগোচ্ছে তাতে শাসনতান্ত্রিক এবং নির্বাচন সংক্রান্ত সংস্কার হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। প্রধান রাজনৈতিক দলটি সংক্রান্ত সংস্কার প্রস্তাবের অধিকাংশের সাথে একমত নয়। তাহলে কিভাবে সরকার সেই সংস্কার করবে? শাসনতান্ত্রিক এবং নির্বাচন ব্যবস্থায় যে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো ধরনের প্রচারণা বা গণসচেতনতামূলক কর্মকাণ্ড সরকার হাতে নেয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক পদ্ধতি ইত্যাদি বিষয়ে কি সাধারণ মানুষ জানে? এই অবস্থায় যদি গণভোটও হয় তাহলে তা প্রস্তাবিত সংস্কারের পক্ষে না যাবার সম্ভাবনাই বেশি। সংস্কার কখনো সহজে সম্পন্ন করা যায় না, তাতে বিভিন্ন মহল থেকে নানা ধরনের বাধা আসে। এই কারণে একসাথে একাধিক সংস্কার সমস্যা তৈরি করে। সংস্কারের বিষয়ে সরকার আন্তরিক হলে শাসনতন্ত্র এবং নির্বাচন পদ্ধতির মতো মৌলিক বিষয়ের উপর ফোকাস করত, সংস্কারের প্যান্ডোরার বাক্স খুলে বসত না। উল্লেখ্য যে 17টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে, যারা কয়েক শত সংস্কার প্রস্তাব পেশ করেছেন। এর মধ্যে বেশ কিছু রয়েছে খুবই বিতর্কিত। সরকারকে যে সকল কর্মকাণ্ড বেশি ফোকাস করতে দেখা যাচ্ছে সেগুলো দীর্ঘমেয়াদী উন্নয়নমূলক। সেই তুলনায় সংস্কারের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে চাইলে হবে, না চাইলে নাই। তাহলে কি ডক্টর ইউনূস দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পরিকল্পনা করছেন? এর উত্তর সম্ভবত নেতিবাচক। তার রয়েছে আকাশসম সুনাম এবং ইমেজ। প্রতিশ্রুতির বাইরে গিয়ে সারা জীবনের অর্জিত সুনামকে তিনি ধ্বংস করতে চাইবেন না। তার মতো অবস্থানের কেউই তা করবেন না। তাহলে তিনি কি চান? কি তার আসল পরিকল্পনা? বিগত 9.5 মাসের তার কর্মকাণ্ড বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি দেশকে এমন একটি অবস্থায় রেখে যেতে চাচ্ছেন যাতে মানুষ দীর্ঘদিন তাকে উদাহরণ হিসেবে মনে রাখে। বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার তিনি খুলে দিয়ে যেতে চাচ্ছেন। এ কারণে তিনি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করছেন, বন্দর আধুনিকায়ন করার উদ্যোগ নিচ্ছেন, বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক হাবে পরিণত করতে চাইছেন। প্রধান রাজনৈতিক দলের অবিশ্বাস ও বিরোধিতার মধ্যে এই কাজ তিনি কতটুকু করতে পারবেন বা আদৌ করতে পারবেন কিনা সে $1 ট্রিলিয়ন প্রশ্ন। হাসিনার বিচার শেষ হবে কবে? ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। জুলাই আগস্টের আন্দোলনের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা মামলায় এখন আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পরে শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রথম কোন মামলায় বিচার কার্যক্রম শুরু হচ্ছে। মামলাটিতে শেখ হাসিনার সঙ্গে আরো 2 জন অভিযুক্ত রয়েছেন। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, আমরা আশা করছি সামনে যে ঈদ উল আজহার ছুটি শুরু হবে তার আগেই আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফরমাল চার্জ জমা দিতে সক্ষম হব। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় বলেন তামিম। ফলে ঈদের আগেই শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে করা মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হবে বলে জানান এই প্রসিকিউটর। তদন্ত শেষ করে গত 12 মে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার বিচার কবে শেষ হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন তামিম। যদিও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা বিচার কবে শেষ হতে পারে সে বিষয়ে একটা ইঙ্গিত দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনামলে এই বিচার শেষ হবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা। যেভাবে চলবে বিচার প্রক্রিয়া, জুলাইয়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সহ 3 জন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সংস্কার জমা দেওয়ার 5টি অভিযোগই চূড়ান্ত করেছে প্রসিকিউশন। এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে আনুমানিক 50 জন সাক্ষী দিতে পারেন প্রসিকিউটর তামিম এই তথ্য নিশ্চিত করেছেন। মামলাটিতে শেখ হাসিনা
হাসিনাকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপ্রিয়র কমান্ডার হিসেবে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সপ্তাহ দেড়েক আগে এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে 1 নম্বর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তার বিরুদ্ধে প্রচারণা, উস্কানি দেওয়া, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। তবে প্রসিকিউশন পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার পর ট্রাইব্যুনাল পরবর্তী আইন ধাপে অগ্রসর হবে। প্রসিকিউটর তামিম জানান, যেহেতু এই মামলার দুজন অভিযুক্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক, তাই এখন তাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেওয়া হবে। মামলায় আরেক অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন গ্রেফতার রয়েছেন। তামিম বলেন, প্রথম অভিযুক্তদের যারা পলাতক তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। বাংলাদেশের বহুল প্রচলিত দুটি জাতীয় পত্রিকায় তাদের হাজির হওয়ার জন্য নোটিশ জারি করা হবে। এরপর তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির না হওয়া তাদের পলাতক ঘোষণা করা হবে। এই পর্যায়ে পলাতকদের প্রত্যেকের পক্ষে রাষ্ট্র একজন আইনজীবী নিয়োগ করবে, যিনি স্টেট ডিফেন্স কাউন্সিল হিসেবে পরিচিত হবেন। তামিম বলেন, এরপরই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে। অভিযোগ গঠনের পর সাক্ষ্য, জেরা, যুক্তিতর্ক, এরপর রায় ঘোষণা করা হয়। আইন অনুযায়ী এখন এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ দেওয়া যাবে। সেই কারণে প্রসিকিউশন অডিও রেকর্ড এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে বলে জানান তামিম। ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর জানান, প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ হিসেবে গত 14 জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন, সে ভিডিও উপস্থাপন করা হবে ট্রাইব্যুনালে। এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার এভাবে রাজাকার বলার মাধ্যমে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় অভিযোগ, সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনা সহ 3 অভিযুক্তের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে হত্যা, গুলি করে আহত করা, অঙ্গহানি করার ক্ষেত্রে নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউটররা জানান, এসব নির্দেশের টেলিফোনিক কনভারসেশন ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। প্রসিকিউটর তামিম জানান, শেখ হাসিনার কথোপকথনের 2টি অডিও রেকর্ড এবং জুলাই আগস্টে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনাগুলো ভিডিও ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের 25টি মামলা রয়েছে। এর মধ্যে আগামী সপ্তাহে এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এর আগে একটি মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। বাকি 23টি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। 71 মানবতা বিরোধী অপরাধের মামলার যে অবস্থা, আওয়ামী লীগ সরকারের আমলে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেই সময় 30টি মামলা এখনও বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে। বেশিরভাগ মামলায় বিচারের শেষ ধাপ যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে বলে জানান প্রসিকিউটর তামিম। এসব মামলায় 213 জন আসামি, যাদের মধ্যে 55 জনই মারা গেছেন। তবে এখন সব মামলার বিচার কার্যক্রম অনেকটা থমকে রয়েছে। এর কারণ হিসেবে তামিম জানান, আমরা সময় আবেদন করেছি, এখন কারণ গণ অভ্যুত্থানের পরে ট্রাইব্যুনালের এসব মামলার কোনো নথিপত্র পাওয়া যায়নি। আগের প্রসিকিউটররা বাসস্থান থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শেখ হাসিনার বিচার শেষ কবে? শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলার বিচার শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে, এমন প্রশ্নের উত্তরে দিতে চাননি তামিম। তামিম বলেন, ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করাটা প্রসিকিউশনের দায়িত্ব। বিচার প্রক্রিয়া পরিচালনা, বিচার প্রক্রিয়ায় সময়, এটা অ্যাবসলিউটলি ট্রাইব্যুনালের বিচারকদের এখতিয়ার। সে ব্যাপারে প্রসিকিউশন কোনো সময় নির্ধারণ করে বলে দিতে পারবে না। তবে ফেসবুকে আইন উপদেষ্টা গত সোমবার শেখ হাসিনার বিচার নিয়ে একটি পোস্ট দিয়েছেন। এর আগের দিন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সে বিষয়গুলো উল্লেখ করে তিনি লিখেছেন, ট্রাইব্যুনালে ফরমাল চার্জ আমলে নেওয়ার মাধ্যমে একটি বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। সেটি বাংলাদেশে শুরু হয়ে গেলেও শেখ হাসিনার বিচার শেষ হতে কতদিন সময় লাগবে সে বিষয়টি স্ট্যাটাসে লিখলে সুস্পষ্ট করেননি নজরুল। তিনি লিখেছেন, মানবতা বিরোধী অপরাধের প্রধান আসামি হিসেবে শেখ হাসিনার মামলার বিচারের শুনানি পর্ব শুরু হচ্ছে অচিরেই। ইনশাআল্লাহ ডক্টর ইউনূস স্যারের সরকারের শাসনামলে এই বিচারের রায় পেয়ে যাব আমরা। এছাড়া গণহত্যার বিচার আমাদের অন্যতম অঙ্গীকার বলে উল্লেখ করেছেন আসিফ নজরুল। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ মামলায় শুনানি শুরু করার ক্ষেত্রে এর মামলায় বা এর চেয়ে দ্রুততর কোনো নজির বাংলাদেশে নেই বলে ওই পোস্টে উল্লেখ করেছেন আইন উপদেষ্টা।
সংস্কার করতে সরকার বিদেশি লোকদের আমদানি করছেন বললেন মির্জা আব্বাস। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কার করতে করতে বর্তমান সরকার আমদানি করছেন বিদেশি লোকদের। তিনি বলেন, জিয়া বহু সংস্কার করেছেন কিন্তু কোনো বিদেশি পরামর্শ কানেননি, কাউকে আমদানি করেননি, কিন্তু বর্তমান সরকার কিছু বিদেশি পরামর্শ কিনেছেন। সংস্কার করতে করতে আজ এমন অবস্থা চলে গেছে তারা নির্বাচন দিতে চায় না। মির্জা আব্বাস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি নির্বাচন চেয়েছে এই ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরে নির্বাচন করার কথা, কিন্তু ডক্টর ইউনূস সাহেব নিজে বলেছেন, আমরা বলি নাই, পরবর্তীতে শিফট হয়ে জুন মাসে চলে গেছে। তিনি বলেন, নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যেই করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।